অল ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5-এর 3 থেকে শুরু করব। এর আগের দিন আমাদের কিন্তু 1 নম্বর আর 2 নম্বর হয়ে গেছে শর্ট ম্যাথ। এর আগের ভিডিওতে আমরা কিন্তু সেটা দেখিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই যারা এখনও আগের ভিডিও দেখোনি তারা কিন্তু দেখে নেবে। আর যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন 5-এর 3 নম্বর থেকে পেজ 193। খুব ভালো করে দেখো, প্রথম প্রশ্ন কি আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3 নম্বর অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো কি প্রশ্ন আছে। বলছে এক ব্যবসায়ী ঘোষণা করেন যে তিনি ক্রয় মূল্যের ওপর 10% লাভে জিনিস বিক্রি করবেন। বলছে এক ব্যবসায়ী ঘোষণা করলো সে যে মূল্যে দ্রব্যটা ক্রয় করবে, মানে যে মূল্যে জিনিসটা ক্রয় করবে আর তার উপর 10% লাভে জিনিসটা বিক্রি করবে। কিন্তু তিনি যে কিলোগ্রাম বাটখারা ব্যবহার করেন, সে যে বাটখারা ব্যবহার করে তার প্রকৃত ওজন 15-16 কিগ্রাম, মানে 15/16 কেজি। তার প্রকৃতপক্ষে শতকরা লাভ কত? বলছে তার প্রকৃতপক্ষে শতকরা লাভ কত। আমি আবার অঙ্কটা পড়ছি, খুব ভালো করে শোনো। প্রশ্ন আছে এক ব্যবসায়ী ঘোষণা করেন যে তিনি ক্রয় মূল্যের ওপর 10% লাভে জিনিস বিক্রি করবেন, কিন্তু তিনি যে কিলোগ্রাম বাটখারা ব্যবহার করেন তার প্রকৃত ওজন 15/16 কিগ্রা। বলছে তার প্রকৃতপক্ষে শতকরা লাভ কত? তার বাটখারা হচ্ছে 1 কিলোগ্রাম নাই, ওখানে আছে 15/16, মানে 16 ভাগে 15 ভাগ আছে, 1 ভাগ নেই। সেই কিলোগ্রাম যে বাটখারা তার প্রকৃত ওজন হচ্ছে 15/16 কিগ্রা। ঠিক আছে, আচ্ছা আমরা ধরি 1 কেজি জিনিসের ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা কিন্তু প্রথমে ধরে নেব যে 1 কেজি জিনিসের ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এবার সে যখন বিক্রি করছে সে কিন্তু ক্রয় মূল্য দেখাচ্ছে 15-16 কেজি জিনিসের ক্রয় মূল্য 100 টাকা ধরছে, কিন্তু সে যেহেতু তার বাটখারা হচ্ছে 15/16 কিগ্রা। ঠিক আছে, আমি লিখছি, দেখো প্রথমে লিখছি ধরি 1 কিগ্রাম জিনিসের ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে 1 কিগ্রা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু সে কিন্তু 15/16 কিগ্রা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা ধরছে, যেহেতু তার বাটখারা প্রকৃতপক্ষে ওজন হচ্ছে 15/16 কিগ্রা। এখানে লিখছি যে 15/16 কিগ্রা জিনিসের ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কিন্তু 1 কিগ্রাম জিনিসের ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, কিন্তু তার বাটখারা হচ্ছে 15/16 কিগ্রা, তার মানে 15/16 কিগ্রা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে অতএব 1 কিগ্রা জিনিসের ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণন, যখন এখানে আমরা 1 ধরবো এটা কিন্তু উল্টে যাবে, তোর উপরে যাবে হচ্ছে 16 আর তার নিচে হচ্ছে 15। তাহলে যখন 1 হবে এটা কিন্তু নিচে হবে মানে এটা উল্টে যাবে, 16 যাবে উপরে আর 15 হচ্ছে নিচে।
এবার যদি 5 দিয়ে কাটি এটা হবে 20, 5 দিয়ে কাটলে হচ্ছে 3। এবার 16 দিয়ে গুণ করলে 320/3 টাকা। 320/3 টাকা, ঠিক আছে। এইবার সে কী করছে, সে কিন্তু 10% লাভে জিনিস বিক্রি, তার মানে জিনিসটা ক্রয় মূল্য দাঁড়ায় গেল 320/3। সে জিনিসটা 100 টাকা ধরছিল, সেটা দাঁড়ায় গেল 320/3 টাকা ক্রয় মূল্য। সে কিন্তু 10% লাভে জিনিসটা বিক্রি করছে, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 + 10 ইকুয়াল টু 110 টাকা। 10% লাভে, 10% মানে 100 টাকায় 10 টাকা লাভ। আর 10% লাভ মানে আমরা ক্রয় মূল্য যদি 100 ধরি, বিক্রয় মূল্য হবে 100 + 10 ইকুয়াল টু 110 টাকা, ঠিক আছে। তাহলে লিখছি, এবার লিখছি 10% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 + 10 ইকুয়াল টু 110 টাকা। 10% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 + 10 ইকুয়াল টু 110 টাকা, ঠিক আছে। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110-এর নিচে 100। এবার ক্রয় মূল্য হচ্ছে 320/3 টাকা। সে ধরেছিল ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু তার বাটখারা হচ্ছে 15-16 কিগ্রা, মানে কম আছে। তাহলে 1 কেজিতে তার ক্রয় মূল্য পড়ে যাচ্ছে 320/3 টাকা। তাহলে লিখব, অর্থাৎ ক্রয় মূল্য 320/3 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 110 গুণন উপরে হচ্ছে 320 আর নিচে হচ্ছে 100 গুণন 3, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব, 1 2 1 2। এবার আমরা 32 আর 11 গুণ করব। 32 আর 11 আমরা গুণ করছি, তাহলে এখানে হচ্ছে 32 2 5, তাহলে 352। এখানে হচ্ছে 352/3 টাকা, 352/3 টাকা। তাহলে সে জিনিসটা কত দিয়ে বিক্রি করছে 10% লাভে, সেটা হচ্ছে 352/3 টাকা। সে কিন্তু কিনেছে 100 টাকা দিয়ে, সে দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু সে যে বাটখারা ব্যবহার করছে সে হচ্ছে 15-16 কিগ্রা, মানে একটু কম আছে, যার জন্য ক্রয় মূল্য পড়ে যাচ্ছে হচ্ছে 320/3 টাকা। জিনিসটা ক্রয় মূল্য পড়ে যাচ্ছে 320/3 টাকা। এই জিনিসটাই সে বিক্রি করছে হচ্ছে 352/3 টাকা। তাহলে তার লাভ কত? লাভ এখানে মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে হচ্ছে 352/3 মাইনাস 100, আর লসাগু হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 352 মাইনাস 300। এখানে লাভ হচ্ছে, তাহলে আমাকে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করতে হবে। আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে যেহেতু লাভ হচ্ছে, তাহলে আমার বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য 100 বিয়োগ করতে হবে, সমান সমান, তাহলে 52 নিচে 3 টাকা, সমান সমান, এটা ভাগ করলে 3 একে 3, 3 একে 3, 3 7 21, 17.1%, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তার শতকরা লাভ হচ্ছে 17.1% টাকা। শতকরা লাভ 17.1% টাকা। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা কিন্তু অবশ্যই মনে রাখা দিবে। আমরা প্রথমে ক্রয় মূল্য ধরছি 100 টাকা, 1 কেজির ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরলাম, যেহেতু তার বাটখারা হচ্ছে 15-16 কিগ্রা, কম আছে, তাহলে 15-16 কিগ্রা হিসেবে মানে ক্রয় মূল্য দাঁড়ায় যাচ্ছে 320/3 টাকা।
তার ক্রয় মূল্য দাঁড়ায় যাচ্ছে 320/3 টাকা। তাহলে সে 10% লাভে বিক্রি করছে 352/3 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত? যেহেতু ক্রয় মূল্য 100 ধরছি, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 52/3 টাকা, তার মানে 17.1%। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার নেক্সট অঙ্কে 2 নম্বর দেখো, আমরা সমাধান করব। এটা আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে করব। অপনয়ন পদ্ধতি মানে এক্স অথবা ওয়াই যে কোনো একটা আমরা মিলাবো, মিলে আমরা কেটে দেবো, মানে অপনয়ন, চোখের আড়াল করব, নয়নের আড়াল করব। ঠিক আছে, দেখো প্রশ্ন আছে যে x/5 প্লাস y/4 ইকুয়াল টু 23। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়েছি আমি। আর 2 নং সমীকরণ আছে x/4 প্লাস y/5 ইকুয়াল টু 22। আমরা এই দুই সমীকরণকে প্রথমে সিম্পল করে নেব, মানে একটা সরল সমীকরণ তৈরি করব। দেখো করছি কিভাবে, খুব ভালো করে দেখো। প্রথমে লিখব 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। এবার আমরা সমীকরণটাকে লিখে নেব। দেখো লিখছি, দেখো তাহলে কাছে x/5 প্লাস y/4 ইকুয়াল টু 23। এখানে লসাগু হচ্ছে 20, মানে 20। তাহলে 5 কিন্তু 20-র মধ্যে যাচ্ছে 4 বার। আমরা যদি 5 দিয়ে 20-কে ভাগ করি 4 হবে, এই 4 দিয়ে গুণ করলে 4x প্লাস, এবার দেখো 4 দিয়ে যদি আমরা 20-কে ভাগ করি 5 হবে, 5 দিয়ে y-কে গুণ করলে 5y ইকুয়াল টু 23। অতএব 4x প্লাস 5y ইকুয়াল টু, বজ্রের গুণন করবো, 23 দ্বিগুণ 46, 460। এটা হচ্ছে আমরা দিলাম 3 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে যে সমীকরণটা পেলাম তার নাম্বার দিলাম আমরা 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণকে আমরা সিম্পল করব, মানে একটা সরল সমীকরণ তৈরি করব। দেখো করছি কীভাবে, দেখো তাহলে এটা আছে x/4 প্লাস y/5 ইকুয়াল টু 22, বা লসাগু হচ্ছে 20। তাহলে আমরা যদি 4 দিয়ে 20-কে ভাগ করি তাহলে হবে 5, তাহলে 5x প্লাস এই 5-তে যদি 20-কে ভাগ করি হবে 4, তার সঙ্গে y গুণ করলে 4y ইকুয়াল টু 22। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, মানে ক্রস গুণন করব। দেখো তাহলে এখানে হচ্ছে 5x প্লাস 4y ইকুয়াল টু 22 দুগুণ 44, মানে 440। এটা আমরা দেবো 2 নং সমীকরণ। ঠিক আছে, এইবার আমরা 3 নং আর 4, এটা দেবো 4 নং সমীকরণ, এটা দিচ্ছি আমরা 4 নং সমীকরণ। এবার আমরা 3 নং আর 4 নং সমীকরণের মধ্যে আমরা সমাধান করব। আমরা যে কোনো একটা মিলাবো, হয় এক্স অথবা ওয়াই। আমি কিন্তু ওয়াইকে মিলাচ্ছি, দেখো ওয়াই দুটাকে মিলাবো। ওয়াইকে মিলে এখানে আছে 5y, এখানে আছে 4y। তার মানে আমরা 3 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করব, আর 4 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করব। লিখছি যে 3 নং সমীকরণ, এখানে লিখছি 3 নং সমীকরণকে 4 দ্বারা, এখানে লিখছি 3 নং সমীকরণকে 4 দ্বারা এবং 4 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। কমপ্লিট। তাহলে আমরা লিখলাম হচ্ছে 3 নং সমীকরণকে আমরা 4 দ্বারা গুণ করলাম, আর 4 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করলাম। আমরা কিন্তু ওয়াইকে মিলাবো, যার ওয়াই আচ্ছা দেখো এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 16x, এখানে হবে 16x প্লাস 20y ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 4 6 24, 4 6 24, হাতে থাকলেও 2, 4 4 16 17 18, মানে 1840। এবার এটাকে আমরা 5 দ্বারা গুণ করবো, 25x প্লাস
20y ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য হাতে 2 22 পরে একটা শূন্য, তাহলে 2200। ঠিক আছে, এবার দেখো যে দুটো কাটবো সেটা কিন্তু একই চিহ্ন আছে। আমি বলেছিলাম যে যে দুটো কাটবো সেটা যদি একই চিহ্ন থাকে তাহলে সমীকরণ দুটোকে আমরা কিন্তু বিয়োগ করব, আর যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু যোগ করব। যেহেতু একই চিহ্ন আছে আমরা কিন্তু বিয়োগ করব, মাইনাস মাইনাস মাইনাস। এবার এই দুটো কিন্তু কেটে যাবে। এবার 25 থেকে যে আমরা 16 বাদ দেবো, হ্যাঁ 25 থেকে 16 বাদ, 16 17 18 19 20 21 22 23 24 25 9, তাহলে মাইনাস 9x। এবার আমরা 2200 থেকে 1840 বাদ দেবো, তাহলে এখানে হচ্ছে 0 4 আসে কত হলে 10 হবে, 6 হাতে থাকলে 1 9 আসে কত হলে 12 হবে, 9 আসে 360 মাইনাস 300, দুইটা মাইনাস কেটে গেল, তাহলে 9x ইকুয়াল টু 360। অতএব x ইকুয়াল টু 360-এর নিচে 9। ঠিক আছে, এবার কাটে গেল, কাটলে হচ্ছে 40, তাহলে x ইকুয়াল টু 40। এবার আমরা x এর মান হয় 3 নয় 4 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু 3 নং সমীকরণে x এর মান বসিয়ে দিচ্ছি। লিখব যে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার সমীকরণটাকে এসে দেখো, সমীকরণ আছে 3 নম্বর হচ্ছে 4x প্লাস 5y ইকুয়াল টু 460। আমরা কিন্তু 3 নং সমীকরণে x এর মান বসিয়ে দিচ্ছি। এখানে 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণে আমরা x এর মান বসিয়ে দেবো। আমরা কিন্তু 3 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। এবার x এর মান হচ্ছে 40, তাহলে 4 গুণন 40 প্লাস 5y ইকুয়াল টু 460। এবার আমরা এটাকে ওপার করে দেবো, মানে 160, তাহলে এখানে থাকবে 5y, তাহলে 460 মাইনাস 160, 40 আর 4 গুণ করলে 160, ওপার গেলে কিন্তু মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে 5y ইকুয়াল টু 300। অতএব y ইকুয়াল টু 300 নিচে 5, 300 নিচে 5, তাহলে এখানে হচ্ছে 60। তাহলে y এর মান হচ্ছে y ইকুয়াল টু 60। ঠিক আছে, এবার দেখবো আমরা নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 40, y ইকুয়াল টু 60। ঠিক, আমরা এখানে অ্যান্সার লিখছি যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 40 আর y ইকুয়াল টু 60, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে x ইকুয়াল টু 40 আর y ইকুয়াল টু 60। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হলো। অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটা মিলাতে হবে, হয় x না হয় y, মিলে আমাকে কেটে দিতে হবে, দিয়ে আমরা অপরটা বের করবো। যদি x কেটে দিয়ে y পেয়ে যাবো, আর যদি y কেটে দেই তাহলে আমরা x এর মান প্রথমে পাবো। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 8 নম্বর, দেখো এটা একটা পরিমিতির অঙ্ক। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। বলছে এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, মানে ট্রাপিজিয়ামের যে সমান্তরাল দুটো বাহু থাকে তার মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 20 ডেকামিটার। লম্ব দূরত্ব মানে উচ্চতা 20 ডেকামিটার, এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, সমান্তরাল যে দুটো বাহু আছে তাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে বলছে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, মানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। মানে একটা ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার, এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 20 ডেকামিটার। বলছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত
3:4 বলছে ওই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিই ট্রাপিজিয়ামের। এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। এর নাম আমরা দিচ্ছি এ বি সি ডি। এই যে ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহু হচ্ছে এ বি সমান্তরাল ডিসি। এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি একটা বাহু হচ্ছে 3x, এটা হচ্ছে 3x ডেকামিটার, আর একটা আমরা ধরে নিচ্ছি 4x ডেকামিটার। তাহলে আমরা কিন্তু ডিসি বাহু ধরলাম 3x ডেকামিটার, আর এবি বাহু ধরলাম 4x ডেকামিটার। যেহেতু এটা অনুপাত, পাশে আমরা কিন্তু একটা x ধরে নিলাম। আচ্ছা, আবার এই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব মানে উচ্চতা, এই মনে করেন লম্ব দূরত্ব এখানে দিচ্ছে, এটা ই দিচ্ছে, এখানে ই, এটা দেওয়া আছে 20 ডেকামিটার, এটা দেওয়া আছে 20 ডেকামিটার, ঠিক আছে। আর একটা পয়েন্ট আমাদেরকে দিছে, সেটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে 1400 বর্গ ডেকামিটার। এই যে ক্ষেত্রফল হচ্ছে 1400 বর্গ ডেকামিটার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। এখন তোমাদের প্রশ্ন যে কিভাবে বের করব, এর সূত্রটা কি? সূত্র হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। আমি আবার বলছি, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। তার আগে আমরা তাহলে প্রথমে ধরে নেই প্রথম বাহু ইকুয়াল টু 3x ডেকামিটার, মানে ডেকামিটার। ধরি দ্বিতীয় বাহু ইকুয়াল টু 4x ডেকামিটার। তাহলে এখানে কিন্তু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, সেটা হচ্ছে 3:4। আমরা কিন্তু ধরে নিলাম যে প্রথম বাহু হচ্ছে 3x ডেকামিটার, আর ধরি দ্বিতীয় বাহু হচ্ছে 4x ডেকামিটার। এবার দেওয়া আছে উচ্চতা ইকুয়াল টু 20 ডেকামিটার, 20 মানে ডেকামিটার। কমপ্লিট। এইবার আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। আমি লিখছি, দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। পাশে হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এখানে কিন্তু অঙ্কের মধ্যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরাও কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে, আমি আরও একবার বলছি, হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, পাশে হচ্ছে বর্গ একক। এবার আমরা মান বসাবো। হাফ ইন্টু উচ্চতা হচ্ছে 20 ইন্টু এখানে হচ্ছে 3x প্লাস 4x সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি যোগফল, পাশে হচ্ছে বর্গ ডেকামিটার, মানে ডেকামি শর্টকাট। তাহলে এখানে কাটলে হচ্ছে 10, তাহলে 4 3 7, 10 ইন্টু 7x,
4 আর 3 যোগ করলে 7x, এত বর্গ ডেকা মি সমান সমান 70x বর্গ ডেকা মি। ঠিক আছে, কিন্তু অঙ্কে কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা হচ্ছে 1400 বর্গ ডেকামিটার। আর আমার কিন্তু ক্ষেত্রফল হলো 70x বর্গ ডেকামিটার, 70x বর্গ ডেকামিটার। শর্তানুসারে 70x এর সঙ্গে 1400 কী হবে? সমান হবে শর্তানুসারে। তাহলে আমরা লিখছি শর্তানুসারে 70x ইকুয়াল টু 1400, 70x ইকুয়াল টু 1400 বা x ইকুয়াল টু 1400 নিচে 70, একটা শূন্য কাটলো, সমান সমান 20। তাহলে আমরা কিন্তু x এর মান মানে x ইকুয়াল টু 20, আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম 20। এবার আমরা লিখবো যে প্রথম বাহু ইকুয়াল টু 3 গুণন 20 মানে 60 ডেকামিটার। আমরা লিখবো অতএব প্রথম বাহু ইকুয়াল টু 3x মানে 3 ইন্টু 20 সমান সমান 60 ডেকামিটার, 60 ডেকামিটার। আবার লিখবো যে অতএব দ্বিতীয় বাহু ইকুয়াল টু 4 গুণন 20 তাহলে 80 ডেকামিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে 60 ডেকামিটার আর একটা হচ্ছে 80 ডেকামিটার। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখা দিবে। ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, পাশে হচ্ছে বর্গ একক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 9 নম্বর, দেখো এরও একটা পরিমিতি অঙ্ক। পরিমিতির অঙ্ক খুব ভালো করে দেখবে। প্রশ্ন কি আছে? বলছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। বলছে পরিধি বরাবর যেতে যে সময় লাগে আর ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম সময় লাগে, 40 সেকেন্ড সময় কম লাগে। তার মানে পরিধি হচ্ছে ব্যাস থেকে, মানে ব্যাস হচ্ছে পরিধি থেকে 40 সেকেন্ড কম সময়ের দূরত্ব। 40 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেই দূরত্বটা কম আছে। আমি আবার বলছি, ব্যাস পরিধি থেকে 40 সেকেন্ড যেতে যে দূরত্ব যাবে, 40 সেকেন্ডে যে দূরত্ব যায় সেই দূরত্ব হচ্ছে কম। এবার 40 সেকেন্ডে কত দূরত্ব যায় সেটা আমরা পরে বের করে নেব। ঠিক আছে, বলছে রহিমের গতিবেগ 90 মিটার পার মিনিট, মানে মিনিটে হচ্ছে 90 মিটার যায়, রহিম হচ্ছে মিনিটে 90 মিটার যায়। বলছে ব্যাসের দৈর্ঘ্য কত, মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা চিত্র এঁকে নিচ্ছি। মনে করি এরকম একটা বৃত্তাকার মাঠ, এটা একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে ব্যাস। মনে করো রহিম এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক এই পথে যাচ্ছে, এই টোটালটা ঘুরে আসতে তার যে সময় লাগে আর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসতে 40 সেকেন্ড সময় কম লাগে। 40 সেকেন্ড সময় কম লাগে তার মানে হচ্ছে 40 সেকেন্ডে যে দূরত্বটা যাবে সেই দূরত্বটা কম আসে, যার জন্য 40 সেকেন্ড দূরত্ব কম লাগে। তার মানে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 40 সেকেন্ডের দূরত্ব, ইকুয়াল টু 40 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা। আমরা কিন্তু প্রথমে রহিম 40 সেকেন্ডে কত দূরত্ব যায় সেটা আমরা বের করব। মানে 60 সেকেন্ডে যায় 90 মিটার, 40 সেকেন্ডে সে কত যায় সেই দূরত্ব কিন্তু আমরা বের করব। লিখছি, প্রথমেই লিখছি 60 সেকেন্ডে যায় ইকুয়াল টু 90 মিটার, 90 মিটার। অতএব 1 সেকেন্ডে যায় 90 এর নিচে 60 মিটার। অতএব 40 সেকেন্ডে যায়, তাহলে 90 গুণন 40
আর তার নিচে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা শূন্য কাটছি, এবার 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 30। তাহলে এখানে হচ্ছে 60 মিটার। তার মানে হচ্ছে পরিধি মানে ব্যাস পরিধি থেকে 60 মিটার কম। 40 সেকেন্ডে কিন্তু রহিম 60 মিটার যাবে, মানে সে যদি পরিধি বরাবর ঘুরে আসতে যে সময় লাগে আর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, মনে করো সে এখান থেকে যাত্রা শুরু করলো, এই বেশে পরিধি বরাবর ঘুরে আসতে তার যে সময় লাগে আর এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে তার 40 সেকেন্ড সময় কম লাগে। কেন কম লাগছে? যে 40 সেকেন্ডে যে দূরত্ব যাবে মানে 60 মিটার, এই 60 মিটার কিন্তু পরিধির থেকে ব্যাস কিন্তু কম। পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, প্রথমে ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। আমরা কিন্তু এর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর মিটার, ব্যাসার্ধ এটাও তাই, আর মিটার, ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর মিটার। অতএব পরিধি সমান কি? পরিধি ইকুয়াল টু, আগে ব্যাস লিখছি, অতএব ব্যাস ইকুয়াল টু 2r মিটার। ব্যাস হচ্ছে 2r মিটার, মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হবে, আবার ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে। এবার আমরা বার করছি পরিধি, অতএব পরিধি ইকুয়াল টু 2πr এত মিটার। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr সমান 2 × 22 × 7, 2 × 22 × 7 ইন্টু আর মিটার। এখানে কিন্তু পাইয়ের মান, এই যে পাই এটা হচ্ছে 22/7, এখানে পাইয়ের মান হচ্ছে 22/7। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ব্যাস বার করলাম 2r মিটার আর পরিধি বের করলাম 2 × 22/7 ইন্টু আর মিটার। এবার আমরা যদি পরিধি থেকে ব্যাস বিয়োগ করি তাহলে আমাদের হবে 60 মিটার হবে, মানে 40 সেকেন্ড কম সময় লাগে। 40 সেকেন্ড কেন কম সময় লাগে? যে দূরত্বটা কম আছে, পরিধির থেকে ব্যাস হচ্ছে 40 সেকেন্ডে যে দূরত্ব যায় সেই দূরত্বটা কম। 40 সেকেন্ডে সে যায় 60 মিটার, তাহলে 60 মিটার কম, পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60 মিটার কম। ঠিক আছে, পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60 মিটার। এবার লিখব শর্তানুসারে, এখানে করছি, লিখি শর্তানুসারে 2 × 22/7 ইন্টু আর মাইনাস 2r ইকুয়াল টু হচ্ছে 60, মানে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। এখান থেকে আমরা 2r কমন নিচ্ছি, যদি 2r কমন নেই এখানে থাকবে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 60। এখান থেকে আমরা 2r কমন নিচ্ছি, 2r কমন নিলে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 60। এবার এখানে করছি, তাহলে 2r আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে লসাগু হচ্ছে 7, লসাগু 7, তাহলে 22 - 7 ইকুয়াল টু 60 বা 2r ইন্টু, এবার 22 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 15, তার মানে 15-র নিচে 7, 15/7 ইকুয়াল টু 60। ঠিক আছে, অতএব 2r ইকুয়াল টু, তাহলে 60 গুণন 7 আর নিচে হচ্ছে 15। এপার থেকে ওপারে গেলে কিন্তু 7 যাবে উপরে আর 15 হচ্ছে নিচে, মানে ডিভাইডেড হবে, উল্টে যাবে। এইবার 15 দিয়ে যদি আমরা 60কে কাটি 4, অতএব 2r ইকুয়াল টু 28, 2r ইকুয়াল টু 28। এবার দেখো এখানে ব্যাস চাইছে, ব্যাস মানেই তো 2r, তার মানে ব্যাসই হয়ে গেল 28। এখানে উত্তর চাইছে যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত, এখানে ব্যাস হচ্ছে 28 মিটার। আমরা লিখবো 2r মানে ব্যাস, তাহলে লিখবো যে ব্যাস ইকুয়াল টু 28 মিটার। এবার আমরা অ্যান্সার লিখবো যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। 2r মানেই তো ব্যাস, ওখানে আর বার করার দরকার নেই, একবার সরাসরি আমরা ব্যাস পেয়ে গেছি। এখানে লিখবো যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু
28 মিটার মিটার এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। আমি অঙ্কটা আমি আরেকবার বুঝে দিচ্ছি। আমরা কিন্তু ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, ঠিক আছে। এখানে প্রশ্ন বলছে যে একটা বৃত্তাকার রহিমি একটা বৃত্তাকার মাঠের পুরোটা একবার ঘুরে আসতে যে সময় লাগে আর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার কিন্তু 40 সেকেন্ড সময় কম লাগে। মানে সে এইভাবে ঘুরে আসতে তার যে সময় লাগে আর এখান থেকে এইভাবে আসতে তার কিন্তু 40 সেকেন্ড সময় কম লাগে। তার মানে হচ্ছে 40 সেকেন্ডে সে যে দূরত্ব যায় সেই দূরত্বটা হচ্ছে ব্যাস পরিধির থেকে কম। ব্যাস পরিধির থেকে কম কিন্তু সেটা। এখন 40 সেকেন্ডে সে কত যাচ্ছে? 40 সেকেন্ডে যায় হচ্ছে 60 মিটার। তার মানে এই পরিধির থেকে ব্যাস হচ্ছে 60 মিটার কম। মানে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। এইবার আমরা ব্যাসার্ধ আর ধরছি, তাহলে পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর। পরিধি হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর মিটার, আর ব্যাস হচ্ছে 2 আর মিটার। শর্তানুসারে পরিধি মাইনাস ব্যাস ইকুয়াল টু 60। এখান থেকে 2 আর কমন নিলাম, তাহলে 22/7 মাইনাস 1 60। এখান থেকে 2 আর সমান বাড়ালে হচ্ছে 28। 2 আর মানে হচ্ছে ব্যাস, এখানে কিন্তু ব্যাস চাইছে, তার মানে আমরা সরাসরি ব্যাস বের করলাম। এবার লিখবো যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে আর তারাও যেন সাবস্ক্রাইব করে। আর অবশ্যই আগের ভিডিও দেখবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা পরের ভিডিও পাবে না। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে কিন্তু। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।